আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? একটু আমাকে ক্লিয়ার ভাবে জানাও যে ভাইয়া ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং আমাকে সহ তোমরা বোর্ডের লেখাটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা। আমরা আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি আমরা সম্পূর্ণ ফ্রিতে, কি বললাম, সম্পূর্ণ ফ্রিতে একদম ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে শেষ করব। তো তোমরা ভাইয়ারা যে যেখান থেকে আছো আমাদের ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা, জানো তোমার সাথে তোমার ফ্রেন্ডরাও খুব ইজিলি আমাদের ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে, একটু আমাকে জানাও যে ভাইয়া ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডের লেখাটা তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ কিনা। এই তো শুভ কুমার রায় চলে আসছে। হাই ভাইয়া, হ্যালো। বলো ভয়েস কি ক্লিয়ার আছে? আমি কি শুরু শুরু করতে পারি? বলো একটু একটু তাড়াতাড়ি আমাকে জানাও। বুঝছো বাচ্চারা, আমরা খুবই মজাদার একটি চ্যাপ্টার পড়বো আজকে। কি বললাম বলো তো? আজকে আমরা খুবই মজাদার একটি চ্যাপ্টার পড়বো এবং তুমি দেখবা যে এই চ্যাপ্টার থেকে তোমার এইচএসসি পরীক্ষাতে মোটামুটি 2টা থেকে 3টা কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, দেখবা কি 2টা থেকে 3টা কোশ্চেন এই একটা চ্যাপ্টার থেকে চলে আসছে। তাহলে যদি 3টা সিকিউ আসে তুমি কত নাম্বার পাবা? এবার 3টা নাম্বার তুমি পেয়ে যাবে। এবং আমরা এই ক্লাসের প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে তোমাকে যতটুকুন পড়তে হবে তার থেকে বেশি আমরা পড়াবো। ঠিক আছে, তোমার সাপোজ যতটুকুন দরকার তার থেকে বেশি আমরা পড়াবো। তো জেরিন তাসলিন আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বাচ্চারা আমরা শুরু করি। দেখো শুরু করি। হ্যাঁ, আমরা লেট করব না, আমরা আর লেট করব না, শুরু করে দেব। ঠিক আছে, ওকে। তাহলে বাচ্চারা আমাদের রাসায়নিক পরিবর্তনের প্রথমে কোন বিষয়টা জানতে হবে বলতো? রাসায়নিক পরিবর্তন পড়তে হলে আমাদের প্রথমে জানতে হবে কি ভাইয়া? গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে। কি আছে দেখো, রাসায়নিক পরিবর্তন পড়তে হলে আমাদের ফার্স্ট টপিকটা কি পড়তে হবে? গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে জানতে হবে। আমাদের গ্রিন কেমিস্ট্রি প্রবর্তক মানে গ্রিন কেমিস্ট্রির যে নীতিমালাগুলো আছে, এই নীতিমালাগুলো যে দেয় তাকে কি বলে? প্রবর্তক বলা হয়। এই প্রবর্তক মূলত ছিলেন হচ্ছে দুইজন, একটা কি মিস্টার পল অ্যানাস্থাস এবং ওয়ার্নার। ঠিক আছে, মিস্টার পল অ্যানাস্থাস এবং ওয়ার্নার। তো গ্রিন কেমিস্ট্রিতে নীতিমালা থাকবে, তো একটা যদি প্রণয়ন থাকে তো সেখানে কি থাকবে? আমাদের নীতিমালা তো থাকবে। তাহলে নীতিমালা কয়টি আছে বলতো? নীতিমালা আছে মোট 12টি নীতিমালা। তো তোমাকে পরীক্ষাতে এমসিকিউ তে এগুলা বেশি আসে, বলবে কি যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতিমালা নয়? কি বললাম বলতো? নিচের কোনটি আমার গ্রিন কেমিস্ট্রির নীতিমালা নয়? যদি আমি 12টা নীতিমালা ইজিলি মনে রাখতে পারি তাহলে তো আমি বুঝেই ফেলবো যে নিচের কোনটি নয়। ঠিক আছে না? যেমন ধরো পরীক্ষাতে দিয়ে দিল যে নিচের কোনটি একটি মেয়ের নাম, সালাম, রফিক, জব্বার, আর এখানে ধরো বেগম রোকেয়া দিয়ে দিল, তুমি তো বুঝেই ফেলবা যে নিচের কোনটি মেয়ের নাম, তাই না? তো ঠিক ওই রকম ভাবে আমরা মনে রাখবো কি যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রি এর নীতিমালা নয়। তাহলে কি কি আছে দেখো তো? ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক। তোমরা একটু উঠায় নিবা এগুলা, যে 12টা নীতিমালা আমি যেভাবে সাজায় লিখছি তোমরা একটু কাইন্ডলি এগুলা উঠিয়ে নিবা। দেখো তো প্রথমটা কি আছে ভাইয়া? ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক। তাহলে প্রথম ওয়ার্ডটা কি আছে একটু দেখো না। প্রথম ওয়ার্ড ভাই এখানে আছে ন্যূনতম, তাই না? এই দেখো একটা ন্যূনতম, এই দেখো একটা ন্যূনতম। ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক। তারপর একটা কি আছে? নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক। মানে আমি যে প্রোডাক্টটাকে ইউজ করব, যে কেমিক্যালটাকে নিব, সেই কেমিক্যালটাকে কি হইতে হবে? নিরাপদ হতে হবে। এবং যে দ্রাবকটা আমি ব্যবহার করব সেই দ্রাবকটাকে কি হইতে হবে? ওই দ্রাবকটাকে আমাদের নিরাপদ হতে হবে। বজ্র পদার্থ রোধকরণ। তারপরে কি আছে দেখো তো? দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ। মানে দুইটা দ, এখানে মনে রাখতে হচ্ছে কি জাস্ট দুইটা দ, মানে দ দ, জাস্ট দ, দুইটা দ কে মনে রাখলে তুমি কি করতে পারবে এখান থেকে? দূষণ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধ, তাই না? এখানে জাস্ট তোমরা দুইটা দকে যদি মনে রাখো তাহলে তুমি কি করতে পারবা? দূষণ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধ। এরপরে কি আছে দেখো তো? প্রভাবন প্রয়োগ এবং প্রাকৃতিক রূপান্তর। মানে যদি দুইটা পকে তুমি মনে রাখতে পারো, কি বললাম ভাইয়া?
যদি তুমি এখন এখান থেকে জাস্ট দুইটা প কে মনে রাখতে পারো, একটা কি আছে প্রভাবক প্রয়োগ, মানে আমি যে বিক্রিয়াতে একটা প্রভাবক ব্যবহার করা হয় না, তো এই প্রভাবকের প্রয়োগটা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে এটা গ্রিন কেমিস্ট্রির 12টা নীতিমালার মধ্যে পড়বে। তাহলে কি আছে প্রভাবক প্রয়োগ প্রাকৃতিক রূপান্তর, মানে এইখান থেকে আমাকে জাস্ট দুইটা প্র এর কথা মনে রাখতে হবে, প্র প্র কি বললাম বলতো, প্র প্র, এবং লাস্ট কি আছে অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর। এই দুইটা নিয়ে আমাদের আরো বিস্তারিত পড়া আছে, যেখানে যে অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর, এই দুইটা নিয়ে কি করব বলো তো বাচ্চারা, আমরা আরো বিস্তারিত আলোচনা করব। বুঝতেছো, এই দুইটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তাহলে প্রথম কাজটা কি হবে, 12টা নীতিমালাটাকে খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলা, বুঝে বুঝে মুখস্থ করা। যেমন কি ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম উপজাতক, মানে প্রথমেই ন্যূনতম দুইটা ওয়ার্ড থাকবে। তারপর নিরাপদ কেমিক্যাল, নিরাপদ দ্রাবক, প্রথম দুইটাতেই নিরাপদ ওয়ার্ড থাকবে। তারপরে জাস্ট নববর্ষ মনে রাখবো, নবায়নযোগ্য কাঁচামাল, বজ্র পদার্থ রোধকরণ। তারপর দ দ দূষণ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ। তারপর প্র প প্রভাবক প্রয়োগ প্রাকৃতিক রূপান্তর। এন্ড দ্য লাস্ট এন্ড ইম্পর্টেন্ট টপিক ইজ অ্যাটম ইকোনমি এন্ড ই ফ্যাক্টর। বলো প্রথম টপিকটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? বলো প্রথম টপিকটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, একটু আমাকে কমেন্টে জানাও। বলো দেখি। এগুলা ভাইয়া খুবই ইজি টপিক, বুঝছো? এগুলা কি, এগুলা খুবই ইজি পড়াশোনা আমাদের। বলো এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ওকে ডান, ক্লিয়ার আছে না? এবার আসো, এবার আমি কি বলছি ভাইয়া বলো তো, আমাদের যে ইম্পর্টেন্ট যে নীতিমালার মধ্যে ছিল না একটা কি ই ফ্যাক্টর এবং অ্যাটম ইকোনমি, ই ফ্যাক্টর এবং অ্যাটম ইকোনমি আছে না, তো এইটা আমরা এখন করব। আসো কি বললাম, ই ফ্যাক্টর এবং অ্যাটম ইকোনমি। আচ্ছা তাহলে প্রথমে আমরা ই ফ্যাক্টরটাকে পড়ি, প্রথমে আমরা ই ফ্যাক্টরটা বোঝার চেষ্টা করি, দেন আমরা অ্যাটম ইকোনমি নিয়ে পড়বো। দেখো তো, ওকে তাহলে এখানে দেখো তো কি পাচ্ছি আমরা, প্রত্যেকটা বিক্রিয়ায় আমার বজ্রের পরিমাণটা আমরা এখান থেকে বের করতে পারবো না। ই ফ্যাক্টরে দেখো তোমরা কি বের করতে পারবো এখানে ভাইয়ারা, ই ফ্যাক্টরে মূলত আমরা বর্জ্যের পরিমাণটা বের করে থাকি। আমি এটা একটা বিক্রিয়াতে বুঝাই। আসো সাপোজ আমার বিক্রিয়াটা কি এ প্লাস বি, এই দুইটা বিক্রিয়া করে আমার উৎপাদ আসছে সাপোজ সি, মানে আমার মেইন প্রোডাক্টটা হচ্ছে সি, আমি তৈরি করব, মানে এ প্লাস বি কে নিয়ে আমি একটা উৎপাদ তৈরি করব, সেটাকে বলা হচ্ছে সি। এটা আমার কি মেইন প্রোডাক্ট। আমি দেখলাম কি সি এর সাথে আমার বজ্র হিসাবে ডি নামক একটা জিনিস যুক্ত হয়ে গেছে। কি হয়েছে এখানে, ডি নামক একটা পদার্থ যুক্ত হয়ে গেছে। তাহলে এইখানে a প্লাস b c প্লাস d, আমার d টাকে আমি কি বলতেছি ভাইয়া, এখানে d টাকে বলা হচ্ছে ভাইয়া এখানে বর্জ্য, এবং c টাকে কি বলা হচ্ছে কাঙ্ক্ষিত বা মেইন প্রোডাক্ট, তাই না? মানে এটা জাস্ট আমি বলতেছি আর কি, যে আমি একটা বিক্রিয়া করতেছি a প্লাস b, বিক্রিয়া করার পরে আমি তৈরি করব কোনটাকে, সি টাকে তৈরি করব, কিন্তু আমি দেখলাম সি এর সাথে ডি নামক একটা বজ্র এখানে যুক্ত হয়ে গেছে। এখন এই বিক্রিয়াটার যদি আমার ই ফ্যাক্টরের মানটা বের করতে বলে, তাহলে আমি কি করে বের করতে পারি বলতো? যদি এইটার আমার ই ফ্যাক্টরটা বের করতে বলে তাহলে কিভাবে করব ভাইয়ারা? প্রথমে কি লিখবা, সুন্দরভাবে ই ফ্যাক্টর ওয়ার্ডটা লিখবা, সুন্দরভাবে কি করবা, ই ফ্যাক্টর ওয়ার্ডটা লিখবা। তাহলে ওয়ার্ডের উপরে কি লিখবা, মোট বর্জ্য, ওয়ার্ডের উপরে আমরা কি করব, লিখবো মোট বর্জ্য, তাই না? ওয়ার্ডের উপরে মোট বর্জ্যের পরিমাণ থেকে কত পাচ্ছে না, বর্জ্যের পরিমাণটা তো এখানে সি আছে, বর্জ্যের পরিমাণটা তো আছে আমাদের সি, এবং উৎপাদ কতটুকু আছে, উৎপাদ আছে এখানে ভাইয়ারা a প্লাস b, উৎপাদ এখানে কি আছে আমাদের a প্লাস b আছে। এবার দেখো তো আমি যদি একটু মানগুলা দেই, যেমন আমি ধরলাম যে আমার এর মান ধরলাম এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 10 কেজি, বিটা হচ্ছে 10 কেজি, এর পরিমাণ 10, বি এর পরিমাণ 10,
এবং যেটা মেইন প্রোডাক্ট আমি পাইছি এটা ধরলাম এটা হচ্ছে আমার 16 কেজি, এটা আমি ধরলাম 16 কেজি, এবং যে বর্জ্য আসছে বর্জ্যটা আমি ধরলাম 4 কেজি। ধরলাম একটা বিক্রিয়া করছি, a প্লাস b দুইটাকে আমি মেশানো করছি বা মেশাইছি, মেশানোর পরে আমার মেইন প্রোডাক্ট মানে যেটাকে আমি তৈরি করতে চাচ্ছি ওটা আসছে 16 কেজি বাচ্চারা, এবং যে বর্জ্যটা আসছে ওটা আমার 4 কেজি আসছে। তো এইটার যদি আমরা এবার ই ফ্যাক্টরের ভ্যালুটা বের করি তাহলে কি কি আসবে দেখো তো। তাহলে আমার বর্জ্যের পরিমাণটা কত, বর্জ্যের পরিমাণ তো বাচ্চার 4 কেজি, এবং আমার উৎপাদের পরিমাণ কত, 10 প্লাস 10 ইকুয়াল টু কত, 20। এই দুইটাকে তোমরা ক্যালকুলেশন করলেই যেটা পাবা ওইটা কি আসবে, ওইটা আমার একটা ই ফ্যাক্টরের ভ্যালু আসবে। বলো এটা ক্লিয়ার তো, বলো এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়ারা, এটা আমাদের ক্লিয়ার না, বলো এটা আমাদের ক্লিয়ার কিনা। ওকে, এবার দেখো আমাদের একটা সুন্দর বিক্রিয়া দেয়া আছে। এবার কি আছে দেখো তো ভাইয়ারা, একটা সুন্দর বিক্রিয়া দেয়া আছে, আমরা এই বিক্রিয়া থেকে ই ফ্যাক্টরের মানটা বের করতে পারবো কিনা। সুন্দর বিক্রিয়া থেকে আমরা ই ফ্যাক্টরের মানটাকে বের করতে পারবো কিনা দেখি, ঠিক আছে? একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো তো ভাইয়ারা, যদি আমাদের একটা এই পাশেটাকে কি বলা হয় বিক্রিয়ক, ওই পাশেটাকে উৎপাদ বলা হয়। আমার বিক্রিয়কের পরিমাণ যদি 20 থাকে, উৎপাদের পরিমাণ কত আছে দেখো না, উৎপাদের পরিমাণ কিন্তু 20ই থাকবে, ঠিক আছে না? যদি বিক্রিয়কের পরিমাণ আমার 10 হয়, উৎপাদের পরিমাণও কিন্তু 10 হবে, 9 কিন্তু হবে না ভাইয়ারা, ঠিক আছে? যদি বিক্রিয়ক যেটা থাকবে এবং উৎপাদ দুইটার পরিমাণটা সেম লেভেলে কিন্তু থাকে একটা বিক্রিয়াতে, যেমন বিক্রিয়ক যদি তোমার এখানে 20 থাকে, উৎপাদ কিন্তু 19 হওয়া পসিবল না, ঠিক আছে এইটুকু? ওকে, তাহলে দেখো তো আমি যদি এইটার ই ফ্যাক্টরের মানটা বের করতে চাই আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট ক্যালকুলেশন করে নিতে হবে। তুমি এই পাঁচটাকেও ক্যালকুলেশন করতে পারো, তুমি বিক্রিয়ক পার্টটাকেও ক্যালকুলেশন করতে পারো, তুমি উৎপাদটাকেও ক্যালকুলেশন করতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি যে কোনো একটাকে ক্যালকুলেশন করলে কি করতে পারবে, মানটাকে সুন্দরভাবে বের করতে পারবা। ধরি আমরা উৎপাদেরটা বের করি, আমরা উৎপাদের ভ্যালুটা বের করি, তাই না? উৎপাদে দেখো তো আমার এখন মানটা যদি বের করি, আমার কার্বন কয়টা আছে ভাইয়ার এখানে, একটা, দুইটা, তিনটা কার্বন আছে। তো যদি তিনটা কার্বন হয় তাহলে কত হবে, তিনটা কার্বন যদি হয় তাহলে কার্বনের একটা করে পারমাণবিক ভরটা কত, 12, তাহলে 3 12 কত, 36, 3 12 কত হচ্ছে, 3 12 ভাইয়া 36। এবার হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে না এখানে। ওকে, 6টা হাইড্রোজেন মানে কত, মানে 6 হাইড্রোজেন পারমাণবিক ভর এক করে না 6। এবার দেখো অক্সিজেন কয়টা আছে, জাস্ট একটা অক্সিজেন আছে, অক্সিজেন কত, 16। এবার হাইড্রোক্লোরিক এটা তো তোমরা সবাই জানো আশা করি, হাইড্রোক্লোরিকের পারমাণবিক ভর কত, হাইড্রোজেন 1 এবং ক্লোরিন কত, 35.6। তাহলে টোটাল কত হচ্ছে, 36.5। টোটাল কত হচ্ছে বলো তো ভাইয়া, 36.5 আসছে এখানে, ঠিক আছে না? ওকে, ডান। এবার এইটা যদি আমরা ই ফ্যাক্টরের মানটা ভ্যালুটা বের করি, আমাদের কি করতে হবে বলতো, এই যে সুন্দরভাবে ই ফ্যাক্টরটা লিখবো, তাই আচ্ছা একটু নিচে লিখি, একটু নিচে লিখি আমরা আসলে ই ফ্যাক্টর, সুন্দরভাবে কি করব ভাইয়েরা, ই ফ্যাক্টর ওয়ার্ডটা লিখবো। লিখার পরে উপরে আমরা কাউন্ট করব কাকে, বর্জ্যটাকে। আমার যে বিক্রিয়াটা দিছে এখানে বর্জ্য কোনটা দেখো তো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু বর্জ্য। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি বলতো এখানে ভাইয়েরা, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমার বর্জ্য, বর্জ্যের পরিমাণ কত আছে, 36.5। বর্জ্যের পরিমাণ কতটুকু আছে, 36.5। এবং উৎপাদটা কতটুকু আছে, মানে তুমি উৎপাদটা যখন তুমি নিবা, তুমি এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করেও যা পাবা, তুমি এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করেও তুমি সেম জিনিসটাই পাবা। তো আমি যেহেতু বিক্রিয়ক সরি উৎপাদের ক্যালকুলেশন করছি, তো উৎপাদটাকেই তো আমি নিব, তাই না? এখন তো আমি উৎপাদটাকেই নিব, এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করে কত হচ্ছে দেখো তো, 95 পয়েন্টস, এটা আসবে কত আমাদের, 94.5, তাই না? 94.5। এবার সুন্দরভাবে যদি তুমি এই দুইটাকে ভাগ করে দাও, তুমি যে ভ্যালুটাকে পাবা, এই সুন্দরভাবে যদি তুমি ভাগ করে দাও, তুমি যে ভ্যালুটাকে পাবা, এটা কি আসবে, আমার ই ফ্যাক্টরের মানটা আসবে। বলো এইটুকু আমার ক্লিয়ার কিনা, বলো এইটা বুঝতে পারছি কিনা আমরা। কি বলছে মোহাম্মদ আব্দুল্লাহ আল ফালাহ, ভাই আপনি তো বীর।
ক্লিয়ার কিনা ভাইয়ারা? এইটুকু বুঝতে পারছো কিনা? ওকে, এবার আসো আমরা একটু অন্যান্য কিছু বোঝার চেষ্টা করি। এবার আসো আমরা অন্যান্য এক্সট্রা কিছু বোঝার চেষ্টা করি। ভাইয়ারা ধরো আমার একটা বিক্রিয়াতে একটু মনোযোগ দিবা এখন, হ্যাঁ একটু মনোযোগ দাও। সাপোজ একটা বিক্রিয়াতে যদি আমার ই ফ্যাক্টরের মানটা বেশি হয়, কি বললাম, যদি ই ফ্যাক্টরের মান বেশি হয় তাহলে কি হবে, বর্জ্যের পরিমাণটা কি হবে, বেড়ে যাবে। দেখো তো ই ফ্যাক্টর এবং বর্জ্য দুইটা সমানুপাতিক সম্পর্কে আছে না? তাহলে ই ফ্যাক্টরের মান যত বাড়বে, ই ফ্যাক্টরের মান যত বাড়বে বর্জ্যের পরিমাণটাও কি হবে, তত বাড়তে থাকবে। এবার ই ফ্যাক্টরের মান যদি কমতে থাকে বর্জ্যের পরিমাণটা কি হবে বলতো, বর্জ্যের পরিমাণটাও কিন্তু কমতে থাকবে। তাহলে আমাদের ই ফ্যাক্টর কি বললাম, ই ফ্যাক্টরের সাথে সমানুপাতিকটা কি, এটা কিন্তু বর্জ্যের সমানুপাতিক। মানে ই ফ্যাক্টরের ভ্যালু যত বাড়বে বর্জ্যের পরিমাণও তত কমবে, ই ফ্যাক্টরের মান যত কমবে বর্জ্যের পরিমাণও তত কমতে থাকবে। তো তো দেখো এখন একটু বলো, তো এবার একটু বোঝার চেষ্টা করো যে আমাদের প্রকৃতিতে একটি বিক্রিয়া ভালো হতে হলে ই ফ্যাক্টরের মানটা বেশি হতে হবে নাকি ই ফ্যাক্টরের মানটা কমে যেতে হবে? একটু বোঝার চেষ্টা করো তো, একটু বোঝার চেষ্টা করো তো। আমরা একটা ভালো ধরনের বিক্রিয়া যদি পেতে চাই এখানে ই ফ্যাক্টরের মানটাকে বেড়ে যেতে হবে নাকি ই ফ্যাক্টরের মানটাকে কমে যেতে হবে? অবশ্যই এখানে ই ফ্যাক্টরের মানটা কমতে হবে, কারণ ই ফ্যাক্টরের মান যত কমবে বর্জ্যের পরিমাণ তত প্রকৃতিতে কমতে থাকবে। ঠিক আছে, বলো ক্লিয়ার কিনা? জাহিদ ফিজিক্স রাজশাহীর পক্ষ থেকে শুভ কামনা আপনার জন্য ভাই, ধন্যবাদ ভাইয়া। বলো ভাইয়ারা এইটুকুন আমরা বুঝতে পারছি কিনা, বলো এইটুকুন ই ফ্যাক্টরটা আমাদের ক্লিয়ার কিনা? ওকে, যদি ক্লিয়ার থাকে এবার আসো আমরা অ্যাটম ইকোনমি সম্পর্কে জানবো। যদি ই ফ্যাক্টরটা তোমরা ক্লিয়ার ভাবে বুঝে যাও, নেক্সট আমরা অ্যাটম ইকোনমি সম্পর্কে বোঝার চেষ্টা করব। দেখো অ্যাটম ইকোনমিতে কি বলা আছে, আচ্ছা আমরা একটা एग्जांपल দিই, তাই না? সাপোজ আমার একটা বিক্রিয়া আছে A প্লাস B, দুইটা বিক্রিয়া করে আমি মেইন কোনটাকে ধরছিলাম বলতো, আগেরটা তো মেইন প্রোডাক্ট আমি সিটাকে উৎপন্ন করছি এবং আমি এখানে দেখলাম কি এখানে সামান্য পরিমাণ ডি নামক একটা বর্জ্য এসে যুক্ত হয়ে গেছে, তাই না? এখানে আমি সিটাকে কি বলছি ভাইয়ারা, সিটাকে বলা হয়েছে ভাইয়া এখানে মেইন প্রোডাক্ট এবং ডিটাকে কি বলা হচ্ছে, ডিটাকে বলা হচ্ছে ভাইয়ারা বর্জ্য, ডিটাকে কি বলা হচ্ছে এখানে, বর্জ্যটা বলা হচ্ছে। এবার যদি আমি এটার ইয়েটা বের করি, ই ফ্যাক্টর সরি অ্যাটম ইকোনমিটা বের করি, তাহলে এখানে অ্যাটম ইকোনমি কি তুমি সম্পর্কে সংক্ষেপে পার্সেন্টেজ অফ এ ই লিখতে পারবা, পার্সেন্টেজ অফ এ ই তে কনভার্ট করতে পারবা। যদি এটার অ্যাটম ইকোনমির ভ্যালুটা বের করতে চাই আমাকে কি করতে হবে দেখো তো, আমার বলা আছে কি কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ইনটু 100%, তারপর কি বলা আছে উৎপাদের মোট ভর, নিচেকে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর মানে মেইন প্রোডাক্টটাকে উপরে রাখতে হবে। অ্যাটম ইকোনমিতে কি হচ্ছে বলতো, মেইন প্রোডাক্টটাকে উপরে রাখতে হবে, তারপর কি আছে উৎপাদ মানে সম্পূর্ণ উৎপাদটাকে নিচে রাখতে হবে ইনটু 100%, তাই না? মেইন প্রোডাক্টটাকে কি করব এখানে, মেইন প্রোডাক্টটাকে উপরে রাখতে হবে এবং মানে উৎপাদন সম্পূর্ণ উৎপাদটাকে নিচে রাখতে হবে। বর্জ্যের কিন্তু কোনো কথা এখানে বলা হচ্ছে না, কি বলা হচ্ছে না বলতো, বর্জ্যের কিন্তু কোনো ধরনের কথা আমার এখানে বলা হচ্ছে না। তাহলে আমার মেইন প্রোডাক্ট এখানে কি আছে, মেইন প্রোডাক্ট এখানে সি এবং উৎপাদ কোনটা এ প্লাস বি, উৎপাদ কোনটা এ প্লাস বি। তুমি এখানে এ প্লাস বি কেও নিতে পারো, এখানে তুমি সি প্লাস বি টাকেও নিতে পারো, মানে তুমি এইটুকুন যোগ করে যা পাবা তুমি এইটুকুন যোগ করেও সেম জিনিসটাই পাবা। ঠিক আছে না? এবার যদি আমরা এইভাবেই দিই, এখানে যা যা দিছিলাম যে যে ডাটা দিছিলাম ওই ডাটাই যদি আমি এখানে দেই, যেমন এখানে আমার ধরলাম 10 আছে, a এর পরিমাণ 10, b এর পরিমাণ 10 কেজি, তাহলে c এর পরিমাণ হচ্ছে 16 কেজি এবং বর্জ্যের পরিমাণটা 4 কেজি। তো এইটার যদি আমরা এখন অ্যাটম ইকোনমি ভ্যালুটা বের করি তাহলে কি হবে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত, c ভাইয়া, c ভাইয়া এখানে কত 16। তারপরে কি বলছে উৎপাদের মোট ভর, তুমি উৎপাদ 10 প্লাস 10 নিতে পারো, 16 প্লাস 4 ও নিতে পারো, যে কোনো একটাকে নিলেই হবে। তাহলে আমি ধরলাম 10 প্লাস, মানে তুমি যে ভাষায় নাও দুইটাই কি হবে, ধরলাম এটা লাউ এটা কদু, তুমি লাউ কেও নিতে পারো কদু কেও নিতে পারো, যা নিবা ভ্যালু কি আসবে সেম আসবে, ইনটু কি ইনটু হবে ভাইয়ারা 100%।
ইনটু এখানে 100% আসবে। এবার ক্যালকুলেশন করে তুমি যে ভ্যালুটা পাবা ওইটা কি হবে, ওইটা আমাদের অ্যাটম ইকোনমি হবে, ওইটাই কি হবে আমাদের অ্যাটম ইকোনমি এর ভ্যালু। বলো এইটুকু ক্লিয়ার কিনা আমাদের? ওইটাই কি হবে আমাদের বলতো অ্যাটম ইকোনমি এর মানটা আসবে। এবার আসো আমরা অ্যাটম ইকোনমি এর একটা एग्जांपल দেখি, তাই না? অ্যাটম ইকোনমি এর একটা एग्जांपल দিয়ে বোঝার চেষ্টা করি। এটাকে আমরা কি দিব, পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমিটাকে আমরা কি লিখব বলতো ভাইয়া? পার্সেন্টেজ অফ এই আকারে শর্টকাটে লেখা হয়, তাই না? পার্সেন্টেজ অফ এই। যদি আমরা এটাকে লিখি আমার উপরে মেইন প্রোডাক্ট উপরে কি দিব, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, তাই না? এবার এই বিক্রিয়াতে আমার কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? কাঙ্ক্ষিত উৎপাদ কিন্তু ভাইয়ারা এখানে আমার এইটুকু, এই ভ্যালুটা আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদ, এই ভ্যালুটা কাঙ্ক্ষিত উৎপাদ এবং এইটা কি, এটা আমাদের বর্জ্যের পরিমাণ। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভরটা কত হয় দেখো তো, তিনটা কার্বনের কত হচ্ছে 36 প্লাস হাইড্রোজেন 6টা ছিল, 6টা অক্সিজেন 1টা, এটা আমাদের কি কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদ কত হচ্ছে, তাহলে মোট ক্যালকুলেশন করব 36 প্লাস 6 প্লাস 16। এবার আমার টোটাল প্রোডাক্ট কতটুকু, তাই না? টোটাল প্রোডাক্টটা কতটুকু হচ্ছে 36 প্লাস 6 প্লাস 16 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কত 36.5 ইনটু 100%। এবার জাস্ট তোমরা যোগ করে ভাগ করে দিবা, যোগ করে ভাগ করে দিয়ে যে ভ্যালুটা আসবে আমাদের ওইটা কি হবে, ওইটা আমার অ্যাটম ইকোনমি এর মানটা আসবে। ওইটা আমাদের অ্যাটম ইকোনমি এর ভ্যালুটা আসবে। এবার বলো, এবার একটু বোঝার চেষ্টা করো, এখানে আমরা ই ফ্যাক্টরের কথা চিন্তা করছি না? এবার প্রকৃতিতে যদি আমার অ্যাটম ইকোনমি এর মানটা বাড়ে, কি বললাম, প্রকৃতিতে যদি আমার অ্যাটম ইকোনমি এর মানটা বাড়ে তাহলে সেই ক্ষেত্রে দেখবা কি আমার কাঙ্ক্ষিত উৎপাদের মানটা কিন্তু বাড়তে থাকবে। তাহলে অ্যাটম ইকোনমি এবং কাঙ্ক্ষিত উৎপাদ এই দুইটা কি, এই দুইটা কিন্তু ভাইরা সমানুপাতিক সম্পর্কে আছে, তাই না? তাহলে অ্যাটম ইকোনমি সমানুপাতিক কি কাঙ্ক্ষিত উৎপাদ। অ্যাটম ইকোনমি সমানুপাতিক কাঙ্ক্ষিত উৎপাদ, মানে আমার অ্যাটম ইকোনমি এর মান যত বাড়বে আমার কাঙ্ক্ষিত উৎপাদের মানটাও তত বাড়তে থাকবে। অ্যাটম ইকোনমি এর মান যত কমতে থাকবে কাঙ্ক্ষিত উৎপাদের মানটা কি হবে, তত কমতে থাকবে। এবার তোমরা আমাকে একটু বলবা যে ভাইয়া একটা প্রকৃতিতে একটা বিক্রিয়া ভালো হতে হলে আমার অ্যাটম ইকোনমি এর মানটা বাড়া দরকার নাকি ই ফ্যাক্টরের মানটা বাড়া দরকার? বলো তো, প্রকৃতিতে যদি আমরা একটা ভালো বিক্রিয়া পেতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের অ্যাটম ইকোনমি এর মানটা বাড়াতে হবে। কারণ অ্যাটম ইকোনমি এর মান যত বাড়বে আমরা মেইন প্রোডাক্টের ভ্যালুটা তত বেশি ভালো করে পাবো, এবং ই ফ্যাক্টরের মান যত বাড়বে আমরা বর্জ্যের পরিমাণটা কি তত বেশি করে পাবো না? বলো, অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর এই দুইটা আমরা বুঝতে পারছি কিনা ভাইয়া? সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ দরকার। ঠিক আছে ভাই, আস্তে আস্তে সবকিছু আমাদের ইমপ্রুভ হবে। বলো এইটুকু ক্লিয়ার কিনা আমাদের? অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টরটা আমাদের সবার ক্লিয়ার আছে কিনা? বলো ভাইয়ারা, অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর এই দুইটা নিয়ে আমাদের কারো আর কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে আমরা নেক্সট টপিকে আগাবো। বলো, আমরা একটু ক্লাসটা লেন্থ হবে আজকে আমাদের, ঠিক আছে? আমাদের ক্লাসটা একটু বড় হবে আজকে। বলো ভাইয়ারা, এই দুইটা টপিক নিয়ে কি কোনো ঝামেলা আছে আমাদের আর, অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর? ওকে, আই থিংক এটুকু আমরা সবাই বুঝতে পারছি, তাই অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টরটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখো আমরা আরেকটা বিষয় বলবো, অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টর নিয়ে আমরা আরেকটা উদাহরণ দেখাই আসো।
বলতো প্রকৃতিতে, আমাদের প্রকৃতিতে এমন কোন বিক্রিয়া পাওয়া সম্ভব কিনা যেখানে আমাদের অ্যাটম ইকোনমিটা 100% থাকবে এবং ই ফ্যাক্টরটা 0% থাকবে, মানে কোনো ধরনের বর্জ্য উৎপন্ন হবে না। ঠিক আছে, যেমন আমি যদি এখন একটা বিক্রিয়া করি, যেমন কি বললাম যে a প্লাস b, এই দুইটাকে বিক্রিয়া করার ফলে জাস্ট আমার c হবে, মানে বর্জ্যটা আসবে না। এটা আসলে পসিবল কিনা আমরা একটু দেখি, মানে এমন কোন বিক্রিয়া আমরা পাবো কিনা যেখানে আমরা জাস্ট মেইন প্রোডাক্টটাকে পাবো, কোনো ধরনের কোনো বর্জ্য পাবো না আমরা এখানে। ঠিক আছে, যেমন যদি একটা বিক্রিয়া হয় আমাদের, তোমরা অর্গানিকের জুতো বিক্রিয়াটা করছো না, জুতো বিক্রিয়াগুলো তো করছো তাই না, CH2 না পড়লেও সমস্যা নেই, দেখো CH2 ডাবল বন্ড CH2, এই দুইটাকে যদি তুমি এখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, দুইটাকে যদি তোমরা এখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাও, এখানে তোমরা কি পাচ্ছ দেখো তো, এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা, একটা হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন যাবে আমাদের এই কার্বনের সাথে, তাহলে কি হচ্ছে, এখানে ছিল কত CH2 হয়ে যাচ্ছে কি CH3 বন্ড CH3, দেখো তো কোনো ধরনের কোনো বর্জ্য আছে কিনা আমাদের এখানে। এবার এইটার যদি আমরা অ্যাটম ইকোনমিটা বের করি, পার্সেন্টেজ অফ AE, এই ভ্যালুটা যদি বের করি, তাহলে অ্যাটম ইকোনমির সূত্রটা কি, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ডিভাইডেড বাই সম্পূর্ণ উৎপাদের মোট ভর। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদটা কত আছে এখানে দেখো তো, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর এখানে আমাদের কত, কার্বন কয়টা, দুইটা, 12 দুগুণা কত 24, হাইড্রোজেন কয়টা আছে 3 3 এ 6, হাইড্রোজেনের 6টা, তাহলে মোট কত 24 আর 6 30 হচ্ছে। এবার তুমি এই পাশে একটু কোণ বোঝার চেষ্টা করো, কার্বন কয়টা আছে, দুইটা মানে কত 12 12 24, প্লাস হাইড্রোজেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই পাশেও কিন্তু কি 30 আসে, মানে তোমার যে লাউ সেই কদু। তুমি উৎপাদটা বিক্রিয়কটাকে যদি তুমি কি করো ক্যালকুলেশন করো, যে ভ্যালু পাবা উৎপাদেও কি আসবে, আমাদের সেম ভ্যালুটাই আসবে। এবার কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর কত, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর ভাইয়ারা 30, এবং উৎপাদের মোট ভরটা কত, উৎপাদের মোট ভরও কিন্তু 30 ইনটু 100%। তো এইটার ক্যালকুলেশন করলে আমার ই ফ্যাক্টরটা কত আসছে, সরি অ্যাটম ইকোনমি কিন্তু 100%, মানে এখানে কোনো ধরনের বর্জ্য নেই। এবার এইটার যদি আমরা ই ফ্যাক্টরের ভ্যালু বের করি, কি বললাম, এইটার যদি আমরা ই ফ্যাক্টরের ভ্যালুটা বের করি তাহলে কত আসবে, এটার যদি আমরা ই ফ্যাক্টরের ভ্যালুটা বের করি তাহলে কি আসবে এখানে বলো তো, ই ফ্যাক্টর মোট বর্জ্য ডিভাইডেড বাই উৎপাদ, এখানে কোনো বর্জ্য আছে তাহলে মোট বর্জ্য কত 0 এবং উৎপাদ 30, এটা তো 100% হবে না, তাহলে কত 16 কে 30 দ্বারা ভাগ করলে 0% না, তাহলে উৎপাদ এখানে কত আসছে আমাদের 0% আসছে, তাই না, সরি ই ফ্যাক্টরটা আমাদের 0% আসছে। বলো ক্লিয়ার কিনা এটুকু, বলো ভাইয়ারা এইটা ক্লিয়ার আছে কিনা, এই অ্যাটম ইকোনমি এবং ই ফ্যাক্টরটা। আচ্ছা সাউন্ডে কি প্রবলেম হচ্ছে, আচ্ছা সাউন্ড কি আমাদের ক্লিয়ার হচ্ছে না, সাউন্ড ঠিক আছে, একটু আমাকে জানাও তো কমেন্টে।